আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে? অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমরা কমপক্ষে 1 ঘন্টা সময় লাগাবো এবং তোমরা নিশ্চয়ই জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমাদের মানবন্টন অবশ্যই জানা আছে। মানবন্টনের মধ্যে গাণিতিক বুদ্ধিমত্তার জন্য যেই 24 মার্ক রেখেছে, আজকের এই ভিডিওতে যতক্ষণ সময় তুমি ব্যয় করবে ততক্ষণ সময়ের জন্য তুমি এই 24 মার্ক কভার করতে পারবে। আজকের এই ভিডিওটার থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে কি হতে চলেছে। আজকে ধ্বংসযজ্ঞ হবে। ইউটিউবের কিছু কমিউনিটি রয়েছে, যার কারণে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আমার গলা পর্যন্ত এসে আটকে গেছে। আমি বেশি ভনিতা করব না। আমি আজকে দেখো এইখানে লিখে দিয়েছি ড্রাগনোথন ক্লাস। তোমরা ম্যারাথন ক্লাস দেখেছো, গরুথন ক্লাস দেখেছো, ঘোড়াথন ক্লাস দেখেছো, ড্রাগনোথন ক্লাস দেখেছো কোনোদিন? আজকে দেখবে, ধামাকা হবে আজকে। গাণিতিক বুদ্ধিমত্তার এতদিন আমি 16টা ক্লাস নিয়েছি, তোমাদের এমসিকিউ রিটেন মিলিয়ে 16টা ক্লাসের আজকে সামারাইজ করব এবং গাণিতিক বুদ্ধিমত্তার যা প্রশ্ন আসে সব আমরা আলোচনা করব। আমার হাতে রয়েছে খায়রুলের মানসিক দক্ষতা মেন্টাল এবিলিটির বই। আমি তোমাদের কমপক্ষে 200 জন প্লাস, কমপক্ষে 200 জন আমি ধরলাম, 200 জনকে এই বই নেওয়ার জন্য আমি পরামর্শ দিয়েছিলাম। কারণ অবশ্যই রয়েছে। গাণিতিক বুদ্ধিমত্তার ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন এসেছে এই বই থেকেই এসেছে, সব এই বই থেকেই এসেছে। তোমরা যারা বই কিনতে পারোনি তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই ক্লাসটি করলে এই বইয়ের মধ্যে যত টপিক আছে, আমি গুরুত্বপূর্ণ টপিক যা যা আছে সবগুলো পড়ানোর চেষ্টা করব আজকের এই ক্লাসে। এবং যারা আমার এই 16টা ক্লাস করতে পারোনি তার সামারাইজ করব, এখান থেকে ওভারঅল একটা ধারণা নিতে পারবে এবং পরীক্ষার হলে উপকারে আসবে। আর কি হবে এই তোমার এই ড্রাগনোথন ক্লাস থেকে? আর হবে তোমার 24 মার্কের কনফার্মেশন। 24 মার্কের মধ্যে কমপক্ষে 22 প্লাস মার্ক তুমি এই ক্লাস থেকে তুলতে পারবে, এই নিশ্চয়তা আমি দিচ্ছি। আজকের ক্লাসটি করো, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। কমপ্লিটিং সিরিজ, কমপ্লিটিং সিরিজ এই বইটা তোমাদের হাতে যাদের আছে, যাদের কাছে রয়েছে তারা বইটি খুলে, এটা হচ্ছে এডিশন কত সালের, অনেক পুরাতন বই। তোমরা যদি নতুন বই নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কমপ্লিটিং সিরিজ যেই টপিকটা রয়েছে সেই টপিকটা তোমরা বের করবে। কমপ্লিটিং সিরিজ এই টপিকটা আমরা আগে দেখব। কমপ্লিটিং সিরিজ বলতে কি বোঝায়? কমপ্লিটিং সিরিজ বলতে তোমার কোনো একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারের সিরিজ দেওয়া থাকবে, সেই সিরিজ থেকে আমরা পরবর্তী নাম্বারটা বের করব। ঠিক আছে, পরবর্তী নাম্বারটা আমরা বের করব এই কমপ্লিটিং সিরিজের মধ্যে। দেখো আমার হাতে বই রয়েছে, আমি বই থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব। বইয়ের মধ্যে যেই অঙ্কগুলো রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, দেখো প্রথমেই রয়েছে 19, 33, 51, 73, পরবর্তী সংখ্যাটি কত? ক নাম্বার 95, খ নাম্বার 99, গ নাম্বার 85, ঘ নাম্বার 115। দেখো এইখানে আমার সাথে তোমরা অনেকেই একমত হবে যে এইখানে ধারার অঙ্ক দেওয়া হয়েছে। একটু তোমরা ভিডিওটা পজ করে তোমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করো। দেখো তো পারো কিনা। প্রথমেই আমি দেখছি এখানে 19,
প্রথমেই এই নাম্বারটা 19, এটা থেকে আমার এটার পার্থক্য কত? 19 থেকে 33-এ পার্থক্য হচ্ছে 14। 33 থেকে 51-র পার্থক্য কত? 33 থেকে 50 হচ্ছে 17, একে হচ্ছে 18। 51 থেকে 73-এর পার্থক্য কত? 51 হচ্ছে 22। 22-এর সাথে 4 যোগ করলে হবে 26। দেখো আমারও মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমি এখানে 28-এর সাথে 18-এর সাথে 4 যোগ করলে হবে 22, এবং 22-এর সাথে 4 যোগ করলে হবে 22-এর সাথে 4 যোগ করলে হবে এখানে যেহেতু 2 কম তাহলে 99 হবে। 99, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, 99। এটা হচ্ছে ধারার অঙ্ক। তোমরা অনেকে আমার সাথে এগ্রি করবে, কারণ হচ্ছে ধারার অঙ্ক যারা করেছো তারা অবশ্যই তোমাদের এটা মনে আছে যে ধারার অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়। আমরা তো এটা জানলাম, দুটি সিরিজ যদি একত্রে হয়, দুইটা সিরিজ যদি একসাথে আমরা করি তাহলে কেমন আসবে? দুইটা সিরিজ একসাথে কিভাবে? দেখো 4-এর পরে 11, তারপরে হচ্ছে 8, 19, তারপর হচ্ছে 12, তারপরের নাম্বারটা কত? ক নাম্বারে দেওয়া থাকবে 25, খ নাম্বারে হচ্ছে 26, গ নাম্বারে 27, খ নাম্বারে 28। কোনটা হবে তোমরা একটু ভিডিও পজ করে তোমরা করে ফেলো, তারপরে আমি সলভ করছি। দেখো যখনই তোমরা দেখবে যে এরকম ধরনের অঙ্ক তোমরা কখন দেখতে পাবে, এই অঙ্কগুলো তখনই দেখতে পারবে যখন দেখবে যে একটা নাম্বার ছোট, তারপর মানে তার পরের নাম্বারটা যেটা আছে তার থেকে তার আগের নাম্বারটা ছোট। এখন এই আগের নাম্বারটা বড়, সরি আগের নাম্বারটা ছোট, তারপরের নাম্বারটা বড়, তারপরে দেখবে আরও একটা নাম্বার আসছে যে পরের নাম্বারটা সেটা হচ্ছে ছোট, তারপরে আবার আসছে সেটা কিন্তু বড়, এরপরে এটা আবার ছোট। তখনই তোমার মাথার মধ্যে একটা গাণিতিক বুদ্ধিমত্তার মাধ্যমে তোমার একটা সলিউশন আসতে হবে। কেমন সলিউশন তুমি বুঝবে? এটার মধ্যে দুইটা সিরিজ একসাথে চালু করা হয়েছে, দুইটা সিরিজ একসাথে চালু করা হয়েছে। কিভাবে দুইটা সিরিজ একসাথে চালু করা হলো? এখান থেকে দেখো এই ছোট সংখ্যার পার্থক্য কত? ছোট সংখ্যার পার্থক্য কত? এখান থেকে 8, তার মানে 4, 8 থেকে 12, তার মানে পার্থক্য হচ্ছে 4। এটা তুমি চিন্তা করো 11 থেকে 19, পার্থক্য কত? 8। 19 থেকে এইখানে যে সংখ্যাটা হবে তার পার্থক্য কত হবে? 8। এখানে যেহেতু পার্থক্যটা পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানেও পার্থক্য কোনো পরিবর্তন হবে না। 11 থেকে 19 পার্থক্য 8, 19 থেকে পরবর্তী সংখ্যা যেটা হবে তার পার্থক্যটাও কি হবে? তার যে এখানে গ্যাপটা, সেই গ্যাপের নাম্বারটা সংখ্যাটা একই থাকবে, অর্থাৎ 8 থাকবে। 19-এর সাথে 8 যোগ করলে হচ্ছে 27। বুঝছো বিষয়টা? এটা হচ্ছে তোমার ডাবল সিরিজ। এটা জাস্ট আমি কমপ্লিটিং সিরিজের ওভারঅল একটা ধারণা দিলাম। এর মধ্যে আরও এক ধরনের অঙ্ক রয়েছে। দেখো এইখানে একটা অঙ্ক রয়েছে যেটা তোমাদের ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি থাকে, এই ধরনের অঙ্কগুলো 9। কারণ এইখানে যে অঙ্কগুলো আসে
সেইগুলো খুব সহজ, কিন্তু ওই অল্প সময়ের মধ্যে তোমরা ক্যাচ করতে পারো না। পরবর্তী সংখ্যাটি কত বের করো। এখানে অপশন দেওয়া রয়েছে, এইখানে অপশন দেওয়া রয়েছে, তোমরা এখন সলভ করো। অপশন কি এগুলোই দেওয়া রয়েছে? আচ্ছা, যদিও একটা দুইটা বানিয়ে দিয়েছি, তোমরা দেখো, তোমরা সলভ করো কোনটা হবে। ভিডিও পজ করে তোমরা জাস্ট সলভ করবে। দেখো, প্রথমে আমরা দেখব এই যে এই পার্থক্যগুলো আমরা লক্ষ্য করব। পার্থক্যগুলো লক্ষ্য করব। 1 থেকে 9 মধ্যে পার্থক্য হচ্ছে 8। 9 থেকে 25 পার্থক্য কত? 9 থেকে 25 পার্থক্য হচ্ছে 16। আর 25 থেকে 49 পার্থক্য হচ্ছে কত? 24। এখান থেকে এটার পার্থক্য হচ্ছে 32। আমরা এই পার্থক্য দ্বারা কিছু বুঝতে পারছি না, তাহলে এখন কি করব? তখন আমরা দেখব বর্গ করে, যে বর্গ করে এগুলোর আমি পার্থক্য বের করতে পারি কিনা, সলভ করতে পারি কিনা। 1 উপরে বর্গ করলে 1 হবে, 3 উপরে বর্গ করলে 9 হবে। এইখানে 5 উপরে বর্গ করলে 25 হবে, 7 উপরে বর্গ করলে 49 হবে। এরপরে 9 উপরে বর্গ করলে 81 হবে। এখন দেখো, এর পরবর্তী কোন নাম্বারটার উপরে বর্গ করলে পরবর্তী একটা নাম্বার আসবে। কিভাবে বুঝবো যে এখানে আমার কত ধরতে হবে? তখন তোমাকে চিন্তা করতে হবে যে যেই বর্গমূলটা তুমি নিবে, অর্থাৎ যেই সংখ্যাটি নিবে, যাকে তুমি বর্গ করবে, সেটাকে তুমি কোথায় থেকে নিবে। এখানে সর্বশেষ নাম্বারটা তুমি পেয়েছো 9, তারপরে কি তুমি 10 নিবে? বলো তো, 10 নিবে কিনা? 10 নিব না। কিসের জন্য নিব না? কারণ এর সামনে দেখো, তার আগের সংখ্যাটির মধ্যে পার্থক্য হচ্ছে 9 আর 7 মধ্যে 2 পার্থক্য, 2। তাহলে 9 সর্বশেষ বর্ণ, তারপরে আমরা 2 পার্থক্য করে যেই সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বর্গ করব। 11কে বর্গ করলে 121 আসে। বুঝতে পারছো? সঠিক অ্যান্সার হবে 121। এটা তোমাদের জানা কথা। এই প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারো, তোমরা নিজেরাই পারো, আমার কোনো ক্লাস করানোর প্রয়োজন নাই। কিন্তু ওই যে সময় অল্প, পরীক্ষার হলে সময় দেবে তোমাদের কম, এই অল্প সময়ের মধ্যে তুমি সলভ করতে পারবে না, এটাই স্বাভাবিক। আর পারলেও তুমি ভুল করবে, সেই জন্য আগে থেকেই তোমাদের এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া। আচ্ছা, এরপরে আমরা কমপ্লিটিং সিরিজটা শেষ করি। যেহেতু সহজ আর তোমরা এটা পারো, সেজন্য এটা বাদ দিচ্ছি। এরপরে দেখো, তোমাদের মিরর রিফ্লেকশনের ক্লাসটা আমি নিয়েছিলাম। আমাদের অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড আমরা একটু সেই দিকে লক্ষ্য করি। 94 পৃষ্ঠা, তোমাদের যাদের কাছে এই বইটা রয়েছে তোমরা বের করবে, যাদের কাছে বই নেই সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট আমার সাথে সাথে ক্লাসগুলো করো, পরীক্ষার হলে মনে পড়বে সে ভাইয়া এই অঙ্কগুলো শিখিয়েছিল। দেখো, আমি এখানে কিছু দেই। দেখো, এখানে আমরা এটা কি করছি, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড। অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, এটার সলভ তোমাদের
করে দেখাচ্ছি। প্রশ্নগুলো এরকম আসে, পপুলেশন, প্রথমে আমি দিচ্ছি পপুলেশন, পপুলেশন নাম্বার 1, 2 নাম্বার হচ্ছে ডেথ, 3 নাম্বার হচ্ছে ডিজিজ, 4 নাম্বার হচ্ছে পভার্টি, 5 নাম্বার হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, এখন তোমাকে দেওয়া হলো ক নাম্বারের প্রশ্নের, ক নাম্বারে দেওয়া হলো আমি একটু অপশন বানাই নিজেই। দেওয়া হলো 2, 1, 3, 5, 4। খ নাম্বারে দেওয়া হলো 1, 4, তারপরে হচ্ছে 5, 3, 2। ক নাম্বারে দেওয়া হলো 1, তারপরে হচ্ছে 4, তারপরে 3, তারপরে হচ্ছে 5, তারপরে 2। ঘ নাম্বারে দেওয়া হলো 1, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 4, 3, 2। দেখো এই প্রশ্নটা তোমরা একটু সলভ করো, দেখো পারো কিনা। এইখানে তোমরা আরেকটা বিষয়, যে তোমরা এই যে ক্লাসটি করছো, ক্লাসটির যেইখানেই দেখবে যে আমি তোমাদের প্রশ্ন করছি, সেইখানেই ভিডিওটা পজ করো অথবা চালু থাক, সেইখানেই তোমরা সঠিক অ্যান্সারটি লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, আর দেখো এখানে আমি অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, এইখানে 5টা অপশন দেওয়া, 5টা পয়েন্ট দেওয়া রয়েছে। এই 5টা পয়েন্টের অর্থ অনুযায়ী এখানে যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলোর অর্থ অনুযায়ী তুমি সাজাবে কোনটার পরে কোনটা হবে, ঠিক আছে? দেখো এখানে পপুলেশন, ডেথ, ডিজিজ, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, এখানে কোনটা আগে আসবে এবং তার নাম্বার, সামনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বার অনুসারে তুমি এইখানে সলভ করবে। দেখো প্রথমেই এটা একটা তোমার গাণিতিক বুদ্ধিমত্তা, এর মধ্যে তোমার জিকের একটু নলেজ থাকতে হবে। প্রথমেই আমরা দেখি যে প্রথমে কি আসে, প্রথমে কোন সমস্যাটা আসে, সমস্যার ধারাবাহিকতা। প্রথমে আসবে কি? পপুলেশন। প্রথমে কি আসে? পপুলেশন। তারপরে কি ডেথ আসে, নাকি এর মধ্যে আরো কোনো প্রসেস আছে? আছে, অবশ্যই আছে। পপুলেশন, প্রথমে জনসংখ্যা বাড়ে, তারপরে আনএমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের অভাব দেখা দেয়, অকর্ম বা কাজহীনতা, কর্মহীনতা দেখা দেয়। 2 নাম্বার হচ্ছে তাহলে এটা। তারপরে যখন তুমি কাজ করতে পারবে না তখন কি হবে? ক্ষুধা বেড়ে যাবে, পভার্টি, ক্ষুধা বেড়ে যাবে। তারপরে কি হবে? ক্ষুধা বেড়ে গেলে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তারপরে 4 নম্বরে আসবে হচ্ছে ডিজিজ। তারপরে কি আসবে? তারপরে 5 নম্বরে আসবে হচ্ছে ডেথ, সর্বশেষ, ঠিক আছে? তো দেখো প্রথমে আমার 1 আসলো, প্রথমে 1 কোনটায়, কোন অপশনে আছে? ক নাম্বারে নাই, এটা বাদ। আগে সবগুলোতেই প্রথমে 1 আছে, ঠিক আছে। তারপরে 2 নাম্বারে কোনটা আছে? 2 5 নাম্বার, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এটা বাদ, এটাও বাদ, 5 নাম্বারে এটাতে আছে। তারপরে এরপর হচ্ছে 4, এরপরে হচ্ছে তোমার সরি এখানে দিলাম। তারপর হচ্ছে তোমার 3 নাম্বার কোথায় আছে? 3 হচ্ছে যে এটাতে, এখানে 4 নাম্বার, 4
পেয়েছি। তারপরে পোভার্টি আসলো, তারপরে আসলো কি থ্রি হচ্ছে তোমার ডিজিজ, এই যে এটা থ্রি নাম্বার, তারপর হচ্ছে 2, 5 নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে। তো এইভাবে তোমরা সলভ করতে পারো। এগুলো জাস্ট তোমাদের জেনারেল যে বিষয়গুলো আছে এগুলো দেখো। আমি বারবার বলি যে গাণিতিক বুদ্ধিমত্তা প্রশ্ন খুব কঠিন হবে না, কিন্তু এই যে আগে থেকে একটু তোমাদের টাস্ক দিয়ে রাখলে তোমাদের সলভ করার জন্য তোমাদের জন্য ভালো হয়। সো আশা করব যে তোমরা এই ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে করবে এবং বোঝার চেষ্টা করবে যে কার পরে কি আসছে, কার পরে কি হচ্ছে। প্রথমে বইটা হাতে নেই, দেখো প্রথমে আসছে নাম্বার 1 নেশন, নাম্বার 2 নাম্বার 3 4 ডিস্ট্রিক্ট, 5 হচ্ছে স্টেট। দেখো অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড গিভেন বিলো ইন এ মিনিংফুল সিকোয়েন্স। একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে তুমি এই শব্দগুলোকে সাজাও। এখানে আমি অপশন দিব না, অপশন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, অপশন দিতে গেলে অনেক সময় চলে যায়, এটা তোমাদের জন্যও খারাপ, আমার জন্য আরও খারাপ। দেখো নেশন মানে কি জাতি, তারপরে ভিলেজ, তারপরে সিটি, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট। সবগুলোর অর্থ তোমাকে জানতে হবে এবং সিকোয়েন্সটা তোমাকে সাজাতে হবে। এখন কি করবে, কোথায় থেকে কোথায় যাবে? দেখো প্রথমে আমরা ছোট্ট স্থান থেকে শুরু করছি। ছোট্ট স্থানটা কোথায়? ছোট্ট স্থান কি সিটি? দেখো শব্দ কম, তার মানে কি এটা ছোট্ট স্থান? এটা শব্দ কম, এটা কি ছোট স্থান? না ভাই, ছোট স্থান হচ্ছে তোমার ভিলেজ, এটা হচ্ছে তোমার ছোট স্থান ক। তারপরে কি, তারপরের স্থানটা কি? তারপরের স্থান হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট হবে নাকি সিটি হবে? বলো তো, ডিস্ট্রিক্ট হবে নাকি সিটি হবে? কোনটা হবে? অবশ্যই ডিস্ট্রিক্ট হবে, কারণ তোমার জেলা শহর, তারপরে সিটি কর্পোরেশন কখন আসে? তারপরে কয়েকটা জেলা মিলে। যে দেখো আমার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁয়ে, আমি ঠাকুরগাঁয়ের সন্তান। এখন আমার যে শহরটা থাকবে, আমার জেলা শহর, সেইটা আমি পার করে আমার আরও যে আশেপাশের এলাকা রয়েছে, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে তোমার নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, তারপর হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, সবগুলো মিলে রংপুর সিটি। এটা হচ্ছে আমার তৃতীয় পর্যায় সিটি। প্রথমে আমার ভিলেজ, আমার গ্রাম, তারপরে কি গেল, তারপরে হচ্ছে আমার জেলা শহর, তারপরে আমার সিটি, তারপরে এখন জাতি নাকি রাষ্ট্র, কোনটা হবে? এখানে কনফিউশন আছে না? দেখো প্রথমে তুমি কি দিবে, তারপরে হচ্ছে তোমার ঘ নাম্বারে যাবে হচ্ছে রাষ্ট্র। কয়েকটা সিটি কর্পোরেশন নিয়ে তারপর হচ্ছে একটা ভূখণ্ড তৈরি হয় রাষ্ট্রের। এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে তারপরে হচ্ছে তোমার একটা জাতি গঠন করলে, বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। তো এই হচ্ছে অবস্থা, যে তোমার এইভাবে সাজাতে হবে, বুঝছো? না বুঝলে আবার দেখো, না বুঝলে আবার দেখো, তারপরে আর কি আছে। আচ্ছা এইখানে দেখো, নাম্বার 1 কাট, নাম্বার 2 পুট অন, নাম্বার 3 মার্ক, নাম্বার 4 measure, নাম্বার 5 টেইলর। কোনটা হবে? শব্দের অর্থগুলো দেখো, প্রথমে বুঝলেই বুঝতে পারবা। মিজার মানে হচ্ছে হিসাব করা, ঠিক আছে? দেখো কাট, পুট অন, তারপর হচ্ছে মার্ক, মিজার,
টেইলর, কোনটা হবে? প্রথমে তুমি কি করো, একটা কাপড় যখন সেলাতে দাও টেইলরকে, তখন কি করো? প্রথমে তুমি টেইলরের কাছে যাও, তাই না? তারপরে কি করে? তারপরে আচ্ছা, তারপরে কি করে? মাপ দেয়, হিসাব করে। তারপরে হচ্ছে তোমার কি করতে হয়? হিসাব করার পরে একটা দাগ দেয়, নির্দিষ্ট একটা জায়গায় দাগ দেয়। আচ্ছা, তার আগে আচ্ছা ঠিক আছে, তারপরে কি করে? দাগ দেয়, গ নাম্বারে দাগ দেয়। তারপরে কি হয়? তারপরে পুট অন। এইটা আগেও হতে পারে, পরেও হতে পারে, আমি একটু দেখে নেই। আচ্ছা, এখানে এটা হচ্ছে তোমার কাপড়, হ্যাঁ ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে তারপরে তোমার কাপড় কাটবে, এটার পরে ঘ হচ্ছে কাপড় কাটবে, তারপরে হচ্ছে ও নম্বর কাপড় তৈরি হবে। বুঝছো? এই যে এই যে এই যে হিসেবটা, এই হিসেবটা তোমাদের করতে হবে, তোমাদের ধারাবাহিকতা বুঝতে হবে। অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড এই জন্যই বলা হচ্ছে, ধারাবাহিকতা বুঝতে হবে, দেখতে হবে, শুনতে হবে, আর অনুধাবন করতে হবে, এবং পরীক্ষার হলে গিয়ে সঠিক অ্যান্সার করতে হবে। বুঝছো? আচ্ছা দেখো, দ্রুত ক্লাসটা শেষ করব প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করার পরে। এরপরে যে টপিকটাতে আমরা আসব সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। এটা তো শিখিয়েছি, বারবার শিখিয়েছি। কোডিং ডিকোডিং, দেখো আমি লিখি, আমার নাম দিয়ে আমি দিচ্ছি ফারুক ইকুয়াল 32014। করিম ইকুয়াল 9 2, তারপর হচ্ছে 0 1, সরি 1 দেওয়া হয়েছে, 5 আর হচ্ছে 7, এটা দেওয়া থাকলো। এখন আর্ম ইকুয়াল কত? দেখো আমি এই প্রশ্নটা শিখিয়েছিলাম ডি ইউনিটের জন্য, ডি ইউনিটে যাদের ভর্তি পরীক্ষা হয়েছে তাদের জন্য এই যে কোডিং ডিকোডিং, এই কোডিং ডিকোডিংটা আমি শিখিয়েছিলাম তাদেরকে। এখন তাদের এইখানে এই প্রশ্নটাই এসেছিল, কমন এসেছে এবং তারা অনেকেই দিতে পেরেছে, অনেকেই সময়ের স্বল্পতা অথবা তাদের মাথায় তখন ক্যাচ করেনি, যার কারণে তারা দিতে পারেনি। এই প্রশ্নটা আমি শিখেছিলাম পরীক্ষার ঠিক কয়েকদিন আগে, পরীক্ষার ঠিক 5-6 দিন আগে আমি ক্লাসটা করিয়েছিলাম। তারা অনেকেই এটা দিতে পেরেছে এবং কৃতজ্ঞতাবোধ তাদের মধ্যে আমি দেখেছি। দেখো এইখানে আর্ম ইকুয়াল কত, আমাকে কি করতে হবে? ওই যে ক্লু দেখতে হবে, এটা তোমরা যদি এখন প্রত্যেকটাতেই যদি ওই যে বর্ণমালা 26টা যে বর্ণ রয়েছে এইটার নাম্বার ধরে যদি করার চেষ্টা করো, অপশনের মধ্যে তোমরা পাবে না, কিচ্ছু পাবে না। সো তোমাদের কি করতে হবে? তোমাদের এই যে এইখান থেকে যে ক্লু রয়েছে এই ক্লু থেকে তোমাদের সলভ করতে হবে। দেখো আমাকে খুঁজতে হবে কি এর মান কত? এর মান কি আমরা 1 ধরবো? এর মান কি আমরা 1 ধরবো যে এ বি সি ডি এইভাবে আমরা 1 ধরবো না? এখানে যেহেতু ক্লু এইভাবে দেওয়া রয়েছে, সো আমরা এইখান থেকেই সলভ করব। এর মান হচ্ছে এখানে দেওয়া রয়েছে 2 নাম্বার বর্ণ, এখানে 2 নাম্বার বর্ণ 2, এখানে 2 নাম্বার বর্ণ 2, সো এর মান হবে 2। এরপরে রয়েছে আর এর মান কত? আর এর মান রয়েছে এখানে 0, এখানেও 0, আর এর মান কি হবে? 0। এরপরে এম এর মান ফারুক এর মধ্যে নাই, এখানে আছে?
হ্যাঁ এখানে আছে আর এর মান 7 7। এই যে খুব সহজেই তোমরা এই মানগুলো বের করতে পারবে। আচ্ছা, এরপরে আমি যদি তোমাদের একটা অঙ্ক করতে দেই, গাণিতিক ইকুয়াল কত? এই প্রশ্নগুলো আসে একটু টাফ, যদি একটু কঠিন প্রশ্ন দিয়ে দেয় তোমাদের এইরকম প্রশ্ন দেবে, হিসাব করতে করতে তোমার 3 মিনিট চলে যাবে। এটার মান কত বের করো। এটার কোনো ক্লু নাই, কিন্তু এটার কোনো ক্লু নাই, এটাই বাস্তব। তুমি এটাকে বের করবে, এটা বের করবে কিভাবে? ওই যে বাস্তব যেই নাম্বার রয়েছে সেটার অনুসারে ABCD এইভাবে হিসেব করে করে তুমি এটার সলভ করবে। দেখো ABCDEFG কত? 7। এর মান 1। n এর মান কত? 14 15 হবে। ABCDEFGHIJKLMN কত? 12 13 14। I এর মান কত হবে? ABCDEFGHI 9। I এর মান 9। T এর মান কত? ABCDEFGHIJKLMNOPQRST 20। I এর মান এখানে আমরা পেলাম 9। K এর মান কত? ABCDEFGHIJK 8 9 10 11 11। এই যে এটা তোমার অ্যান্সার। যে কখনো তোমার এই যে ক্লু দিয়ে আসতে পারে, আবার কখনো এরকম করেও আসতে পারে, এটা কোশ্চেন যে করবে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, দেখো এই টপিকটা আমরা ছাড়ছি, আমরা এরপরে যাব হচ্ছে অ্যানালজির মধ্যে। বইটা তোমাদের কাছে যাদের কাছেই রয়েছে তোমরা অ্যানালজি চ্যাপ্টারটা বের করো। অ্যানালজি আমরা একটু দেখব অ্যানালজি। হ্যাঁ, অ্যানালজি তোমাদের সি ইউনিটের কিন্তু আসার সম্ভাবনা থাকে ভাই। দেখো অ্যানালজিগুলো দিয়ে থাকে কোথায় থেকে? তোমার হাতের কাছে যে বইটা আছে সেটা থেকে। অ্যানালজি কিন্তু ইংরেজিতেও আসে। সি ইউনিটের দেখবা ঢাবির সি ইউনিটে অ্যানালজি আসে ইংরেজিতে, আবার এইখানে জবিতে গাণিতিক বুদ্ধিমত্তা আসতে পারে, আবার ইংরেজিতেও আসতে পারে। সো সাবধান, গুরুত্বপূর্ণ টপিক। দেখো অ্যানালজি এখানে দেওয়া রয়েছে টেবিল ক্লথ, তারপরে টেবিল এখানে ক নাম্বারে দেওয়া রয়েছে কি? টেন্ট গ্রাউন্ড। দেখো অ্যানালজি পড়তে গেলে তোমাকে শব্দের অর্থ একটু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, শব্দের অর্থ ভালোভাবে জানতে হবে। গ নম্বরে আছে উইন্ডো গ্রিল। সম্পর্কটা তোমরা জাস্ট বের করবে। শীট ম্যাট্রেস। দেখো এইখানে তোমরা একটু ভিডিও পজ করে অ্যান্সার করার চেষ্টা করবে। প্রত্যেকটা প্রশ্ন, আমি যেই প্রশ্নই লিখি না কেন, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো টেবিল ক্লথ ভার্সেস কি আছে? টেবিল।
এখানে টেবিলের উপরে দেওয়া হয় কি, ঢাকার জন্য ক্লথ দেওয়া হয়, কাপড় দেওয়া হয়, তাই না? টেবিলের উপরে ঢাকার জন্য কাপড় দেওয়া হয়। এখন অপশনের মধ্যে এমন একটা অপশন খুঁজে বের করো যেটা এই ধরনের কাজ বোঝাবে, মানে কোনো কিছুর উপরে আরেকটা দিয়ে ঢাকা বোঝাবে। টেন্ট, গ্রাউন্ড, এটা হচ্ছে না। শার্ট, হ্যাঙ্গার, এটাও হচ্ছে না। এইখানে তুমি ধরতে পারো যে শার্ট, হ্যাঙ্গার, হ্যাঙ্গারের উপরে শার্ট রাখা হয়, হ্যাঙ্গারের উপরে শার্ট রাখা হয়। এখন এখানে হ্যাঙ্গারটাকে তুমি কি হিসেবে ব্যবহার করছো? ওই শার্টটা দিয়ে কি হ্যাঙ্গার ঢেকে রাখার জন্য ব্যবহার করছো, নাকি শার্টকে ঝুলানোর জন্য হ্যাঙ্গার ব্যবহার করছো? আমার আশেপাশে হ্যাঙ্গার আছে, কিন্তু আমি কি দেখাবো না, সরি দেখাবো না। উইন্ডো গ্রিল, তোমরা বুঝতে পারছো আর দেখানোর কি আছে? উইন্ডো গ্রিল, জানালার সাথে গ্রিল থাকে, এটা হবে না। এটা কি ঢেকে রাখছে? জানালা কি গ্রিলকে ঢেকে রাখছে? না। দেখো এখানে শীট, শীট মানে কি? চাদর। শীট মানে চাদর। ম্যাট্রেস মানে তোষক। তোষকের উপরে চাদর দিয়ে ঢেকে রাখা হয়। তোষক কি দিয়ে ঢেকে রাখা হয়? চাদর দিয়ে ঢেকে রাখা হয়। তোমার বাড়িতে আমি গেলাম, তুমি কি আমাকে খালি তোষকে বসতে দেবে? খালি তোষকে তো বসতে দেয় না। যখন তোমার চৌকিতে বসবো বা তোমার খাটের উপরে বসবো, তুমি ছেলে হলে তোমার খাটের উপরে বসবো, মেয়ে হলে না, সরি। তোষকের উপরে আমি তোমার, যাই হোক, আমি গেলাম না, তোমার বাসায় যাবোই না। দাও, তোষককে ঢেকে রাখা হয় চাদর দিয়ে। এখানেও টেবিলকে ঢেকে রাখা হয় টেবিল ক্লথ দিয়ে। বুঝছো বিষয়টা? আমি আর বলবো না। তোমার বাসায় যেতে চাইছিলাম, যাবোই না। যাও। দেখো এইখানে দেওয়া রয়েছে স্ট্রং পারফর্ম শাই। এক্সারসাইজ স্ট্রং। পারফর্ম শাই। খ নম্বর দেওয়া রয়েছে ওয়াচ অ্যালার্ট। অ্যালার্ট বানান কেমন? গ নাম্বার রিড। ঘ নাম্বার ড্রিঙ্ক থার্স্টি। দেখো পিছিয়ে আসলাম। দেখো এখানে যে পারফর্ম শাই, ওয়াচ অ্যালার্ট, তারপর রিড নলেজ, ড্রিঙ্ক থার্স্টি, কোনটা হবে? তোমরা একটু ভিডিও পজ করে তোমরা সলভ করার চেষ্টা করো, দেখো তো পারো কিনা। এক্সারসাইজ করলে স্ট্রং হয়। এক্সারসাইজ করলে কি হয়? স্ট্রং হয়। পারফর্ম করলে শাই বাড়ে নাকি? পারফর্ম করলে শাই বাড়ে, মানে পারফর্ম করছো এ কারণে তুমি লজ্জা পাচ্ছ, এটা হবে না। ওয়াচ, ঘড়ি, কি কাজে লাগে? অ্যালার্ট, এটাও হচ্ছে না। অর্থাৎ এটা করলে এটা হয়, এটা এমন কোনটাতে রয়েছে? ড্রিঙ্ক করলে থার্স্টি হয়। ড্রিঙ্ক করলে কি তুমি থার্স্টি হচ্ছ? ওয়াচ করলে কি এটা হচ্ছ? না। ওয়াচ থাকলে তোমার অ্যালার্ট দিচ্ছে না। ড্রিঙ্ক অ্যালার্ট দিচ্ছে, এটা কি এটার সাথে যায়? এটার জন্য কি এটা হচ্ছে? না। এটার জন্য এটা করলে কি এটা হচ্ছে? না। পারফর্ম করলে কি শাই বাড়ে? না। আমরা আরো শাই লেস হই, মানে আমরা লজ্জাহীন হই, যে একটা কোনো কিছু করলাম সেই কাজটা করতে আর আমাদের লজ্জা লাগছে না। দেখো আমি ভিডিও যখন প্রথম শুরু করেছিলাম সেই 2023 সালের ডিসেম্বরের দিকে,
2023 সালে 24 সালের শুরুর দিকে আর কি। তখন আমি লজ্জা পেতাম। আমার এখনও ভিডিও দেখবা তোমরা, যদি দেখো আমার এখন ভিডিওটা দেখলে নিজেরই কেমন হাসি পায় যে আমি কেমনি ভিডিও করতাম এই জায়গাতেই ছোট্ট একটা বোর্ড ছিল। যাই হোক, অনেক অতীতের কথা মনে করলে অতীতের কথাগুলো মনে পড়ে যায়। আচ্ছা দেখো, সো এটা আমার হচ্ছে না, এটা তো হচ্ছে না। এখন এটাতে কি হবে? এই যে রিড করলে নলেজ বাড়ে, অবশ্যই বাড়ে। বই পড়লে নলেজ বাড়বে। সো এটার সাথে যাচ্ছে, গ নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যানালজি গেল। অ্যানালজি তোমরা পারবে যদি তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা, এটা কেমন হয় যে আমি যদি এই যে প্রত্যেকটা টপিকের এক্সারসাইজগুলো তোমাদের আমি ফেসবুক পেজে দিয়ে দিই, ফেসবুক পেজে পোস্ট করে দিই, তোমরা ওইখান থেকে প্র্যাকটিস করবে, এটা ভালো হয় না? আমি তাহলে এই যে একটু অ্যানাউন্সমেন্ট তোমরা শুনে রাখো, এখন মনে পড়ছে, পরে আবার মনে নাও থাকতে পারে। তো আমি কি করব, এই যে বইয়ের মধ্যে যা আছে এবং আমার কাছে আরও যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যে যে প্র্যাকটিসগুলো পাবো সেইগুলো আমি ফেসবুক পেজে পোস্ট করে দেবো। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা আমার চ্যানেলে যাবে, চ্যানেলে যাওয়ার পরে উপরে দেখবে বায়োর মধ্যে একটা ফেসবুক পেজ রয়েছে, ফারুক ইংলিশ একাডেমি, অথবা ফেসবুকে গিয়ে তোমরা জাস্ট সার্চ করবে ফারুক ইংলিশ একাডেমি। আমার ইংলিশের প্রতি প্যাশন, যার কারণে কিন্তু আমি চ্যানেলটা ইংলিশের জন্য খুলেছিলাম, কিন্তু তোমাদের প্রয়োজনার্থে আমি এই যে গাণিতিক বুদ্ধিমত্তা তোমরা চাও আমি একটা জিনিস জানি, তোমাদের দিব না, এটা কেমন হয়? তো সেই জন্য কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা আমি শুরু করেছি। তোমাদের অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আপনি ইংলিশের নামে আপনি করেছেন, চ্যানেল খুলেছেন, কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা কিভাবে, কেমনে কি? তো সেই জন্যই আমি তোমাদের এই বলছি যে গাণিতিক বুদ্ধিমত্তা তোমাদের প্রয়োজনার্থে আমি শেখাচ্ছি। এখন এইখানে যদি তুমি বলো যে গাণিতিক বুদ্ধিমত্তাই আমি মেন শেখাই, না, ইংরেজিটা আমি তোমাদের মেন শেখানোর চেষ্টা করি। ঠিক আছে, যাই হোক, তোমাদের অনেক প্রশ্ন রে, কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিতে পারি না, কারণ সেই ওয়েটা নাই। আমি সবগুলো কিন্তু প্র্যাকটিস তোমাদের দিয়ে রাখবো, তোমরা ফেসবুক পেজের মধ্যেই পাবে। কীভাবে পেজটা পাবে? উপরে গেলে তোমরা চ্যানেলের বায়োর মধ্যে লিঙ্ক রয়েছে, এবং ফেসবুকে গেলেও তোমরা সার্চ করে ফারুক ইংলিশ একাডেমি, অবশ্যই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমি শেখাবো লজিক্যাল নাম্বার ইন ফিগার, কমপ্লিটিং সিরিজ শিখিয়েছি। আচ্ছা, তার আগে আমরা শিখি দেখো ফাইন্ডিং দ্য অড ওয়ান। এটা কিন্তু ডি ইউনিটের একটা প্রশ্ন এসেছিল, এখান থেকে ডি ইউনিটের একটা প্রশ্ন এসেছিল, ফাইন্ডিং অড ওয়ান। এখানে দেখো, আমি তোমাদের ফাইন্ড আউট অড ওয়ান, আমি যদি দেই, দেখো ক নাম্বার প্লেন, এখানে রয়েছে কার, স্কুটার, তারপর রয়েছে ট্রাক। দেখো কোনটা এখান থেকে ব্যতিক্রম, এরকম প্রশ্ন এসে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তার জন্য। সো তোমরা এখন দেখো যে এখান থেকে কোনটা তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা আলাদা, এটা ব্যতিক্রম, সেটাই তোমরা সলভ করো। কি হবে? অবশ্যই প্লেন হবে। কিসের জন্য প্লেন হবে? এটা স্থলগামী, ট্রাক মাটির উপর দিয়ে যায়, স্কুটার মাটির উপর দিয়ে যায়, কার মাটির উপর দিয়ে যায়। শুধু এই প্লেন, এটা কিন্তু আকাশে মাটির নিচ দিয়ে যায়, না, উপর দিয়েই যায়। এরপরে দেখো রেসকোর্স ময়দান, বা আমি জাস্ট দিয়ে দিলাম সোহরাওয়ার্দী। 2 নাম্বার হচ্ছে কোথায় দেখলাম, মুজিবনগর, শহীদ মিনার, তারপরে
থিয়েটার রোড, কলকাতা। আচ্ছা যাই হোক, এটা বাদ দাও। কি হবে বলো, কি হবে বলো, এখানে কোনটা আলাদা, কোন শব্দটা আলাদা, তোমরা একটু খুঁজে বের করো। এখানে আলাদা কোনটা? দেখো এই জায়গাটা আমরা দেখতেছি, দেখো এখানে আমরা প্রশ্নটা এখানে দেখলেই বোঝা যায় যে এটা আন্দোলন, আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা। 1971 সাল, 1952 সালের ভাষা আন্দোলন, এই জায়গাগুলো থেকে আমাদের এখানে রয়েছে। তো এখন আমরা এখানে দেখব যে কোনটা আলাদা। সোহরাওয়ার্দী কিসের সাথে জড়িত? 1971-এর সাথে। মুজিবনগর 71-এর সাথে জড়িত। শহীদ মিনার 52-এর সাথে জড়িত। থিয়েটার রোড 71-এর সাথে জড়িত। সো আলাদা কোনটা? অবশ্যই যে শহীদ মিনার, এটা আলাদা। আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ আজকে 2025 সালের 21শে ফেব্রুয়ারি। সো তোমরা আজকে ফুল দিয়েছো নিশ্চয়ই, খাম্বা পূজা করেছো। খাম্বা পূজা, শহীদ আরবি শব্দ, মিনার হচ্ছে ফার্সি শব্দ। সো যারা শাহবাগকে লালন করে তারা এই আরবি উর্দু ফার্সি শব্দগুলোকে কি করেছে? বয়কট করেছে। তো তাদের তো শহীদ মিনার শব্দ উচ্চারণ করা যাবে না, তারা শহীদ মিনার উচ্চারণ করবে না। তারা কি উচ্চারণ করবে? মরার খাম্বা, মরার খাম্বা। দেখো আর কিছু এগুলো এখানে তো তেমন কোনো সমস্যা নেই। দেখো আমি বলি নীলগাই, 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 গাধা, যেমন গাধা, ঘোড়া, জেব্রা। কোনটা আলাদা বলো? আমি এখানে আরও কিছু দিচ্ছি, আমি এখান থেকে এইগুলো তোমাদের ছবি তুলে দিয়ে দেবো। সো স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা ছবি তুলে দিব, এটা ফেসবুক পেজে পাবে। এটা কোনটা আলাদা বলো? বলো বলো বলো। তোমরা প্রথমে এটা দেখেই মনে করবে যে এইটা আলাদা, ভাইয়া এইটা আলাদা। গাধা, জেব্রা, ঘোড়া এগুলো একরকম, এগুলো দিয়ে আমরা কি করি? এগুলো হচ্ছে আমাদের সবগুলোই গৃহপালিত, কিন্তু এটা আমরা দুধ খাই হচ্ছে এটার। গাধার দুধ খেয়েছো কখনো? খাও নাই। আমরা দুধ খাই এটা না ভাইয়া, এটা সঠিক না। সঠিক কোনটা? সঠিক হচ্ছে ঘোড়া। কিসের জন্য? সঠিক হচ্ছে ঘোড়া। এইগুলো সবসময় শুয়ে শুয়ে ঘুমায়, এটা শুয়ে শুয়ে ঘুমায়, এটা শুয়ে ঘুমায়, এটা শুয়ে ঘুমায়। এই ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। সো ঘোড়া আলাদা, এটা রিয়েলিটি মেনে নাও। রিয়েলিটি কি করতে হবে? মাইনে নিতে হবে। এরপর হচ্ছে ব্লাড রিলেশন, হ্যাঁ এটাই বাস্তব। এই যে এটা বুঝছো না যে ফাইন্ড আউট অড ওয়ান, এটা তোমাদের আসতে পারে। এই প্রশ্নগুলো আসে রে ভাই। আমি তোমাদের বলেছি না যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা একটু দাগ দিয়ে রাখবে। ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন, এটা তোমাদের গুরুত্বপূর্ণ। কারণ এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের মধ্যে কিন্তু ব্লাড রিলেশন এসেছিল। ব্লাড রিলেশনটা কেমন? রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্কটা এমন হয় যে তোমাদের ওই আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে বলে যে আমার মামাতো বোনের, তোমাদের মামাতো বোন আছে? মামাতো বোনের একমাত্র ফুফাতো ভাইয়ের একমাত্র মামার
একমাত্র মামার মেয়ে আমার কি হবে? হে, একটা মারাত্মক প্রশ্ন। সলভ করে ফেলো তো, দেখো তো পারো কি না। সলভ করো, দেখো পারো কি না। বলা হয়েছে যে মামাতো বোনের একমাত্র ফুফাতো ভাইয়ের একমাত্র মামার মেয়ে আমার কি হবে। ভাইয়া ভাইয়া, পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া, বুঝতে হবে ভাইয়া। একটু ছাপড়ি হইলাম ক্লাসের মধ্যে, একটু ছাপড়ি হয়ে গেলাম। দেখো, সরি ফর সেইং দ্যাট। তোমরা আবার ভেবো না যে আমি কাউকে রোস্ট করছি বা ইয়ে করছি। আমি রোস্ট করলে আমাকেও কালকে রোস্ট করে দিবে। আমি তোমাদের যেই প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তোমরা এগুলো কোকরা চুলালা কিছু টিচার আসবে, এসে তারা বলবে ভাইয়া দেখো ভাইয়া কি পৃথিবীটা গোল কিন্তু ভাইয়া, পরীক্ষার হলে কিন্তু তোমাদের আসতেই হবে, পড়া কিন্তু তোমাদের দিতেই হবে। ঠিক আছে, দেখো মামাতো বোনের, আমার এইখানে আমি লিখি নাই রে, আমার মামাতো বোনের একমাত্র ফুফাতো ভাইয়ের একমাত্র মামার মেয়ে আমার কি হবে। আমার মামাতো, এইখানে বলছে আমার মামাতো বোন তার একমাত্র ফুফাতো ভাই, তার কি আমার মামাতো বোন, মনে করো আমার মামাতো বোন তার একমাত্র ফুফাতো ভাই। একমাত্র ফুফাতো ভাই কে? আমি নিজে, আমার মামাতো বোনের একমাত্র ফুফাতো ভাই। আমার মামাতো বোনের একমাত্র ফুফু হচ্ছে আমার মা, এবং তার সন্তান হচ্ছে ফুফাতো ভাই, যেহেতু বলছে তার সন্তান আমি, একমাত্র ছেলে। আমার একমাত্র মামা কে? ওই মেয়েটার, ওই যে 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 আমার মামাতো বোন, তার বাবা। একমাত্র মামার মেয়ে আমার কি হবে? আমার মামাতো বোন হবে। এটা খুব সহজ না? তোমরা আরো কিছু কিছু অ্যান্সার প্রশ্ন পাবে, সেগুলো আমি তোমাদের ফেসবুক পেজে ইনশাল্লাহ তোমাদের পোস্ট করার চেষ্টা করব, সেগুলো তোমরা দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, এখানে তেমন কিছু নাই, জাস্ট তোমার এখানে তেমন কিছু নাই। আমি দেখি আরেকটা প্রশ্ন তোমাদের, একটু ক্রিটিক্যাল প্রশ্ন দেওয়ার চেষ্টা করি, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকে দুই দিক থেকে সম্পর্ক, যেটা দুই দিক থেকে সম্পর্ক হলে সেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা থাক, এই টপিক আর দিচ্ছি না। অ্যানালজি হয়ে গেছে, ফাইন্ডিং ওড ওয়ান ব্লাড। এখানে তোমাদের ভাষাগত যৌক্তিক বিচারের যে প্রশ্নগুলো ছিল সেইগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি, এবং সংখ্যাগত ক্ষমতা তার মধ্যে থেকে একটা দেখিয়েছি, সেটা হচ্ছে কমপ্লিটিং সিরিজ। এরপরে আমরা দেখব লজিক্যাল নাম্বার ইন ফিগার। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় এসেছিল। আমরা এটা একটু দেখি। দেখো, এখানে প্রশ্নটা দিয়ে দিয়েছে, পাঁচ, 2, 7। এখানে যে এরকম দেওয়া থাকবে, এটার নাম কি? লজিক্যাল নাম্বার। লজিক্যাল নাম্বার ইন ফিগার, এই প্রশ্নটা দেওয়া থাকে কোথায়? এটা সলভ করো তো, দেখো পারো কিনা। ডি ইউনিটে কিন্তু এরকম প্রশ্ন এসেছিল, তোমরা একটু সলভ করো। ডি ইউনিটে এরকম প্রশ্ন এসেছিল, তোমরা একটু সলভ করে দেখো পারো কিনা। দেখো, এখানে আমরা দেখব যে 5
গুণন 2 করলে কত হবে 10, 10-এর সাথে 7 গুণ করলে কত হবে 70, 70 এই যে এখানে এসেছে। এখানে আমরা দেখব 3 আর 15 গুণ করলে 3 15 45, 45-এর সাথে 8 গুণ করলে কত আসবে 50টা 40, সাথে থাকে 4, 4টা 32 আর 4-এ হচ্ছে 36, এখানে আসবে 360। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই প্রশ্নগুলো জগন্নাথে এসেছিল, সো হেলাই ফেলায় কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো দেখবে, ফেসবুক পেজে আমি পোস্ট করে দেব, সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখে নেবে। ফেসবুক পেজে পোস্ট করব, তোমরা দেখেই প্র্যাকটিস করতে পারবে এমন চিন্তা করিও না। তোমাদের অবশ্যই কি করতে হবে, এই যে আমি যে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমাদের অবশ্যই শুনতে হবে, কারণ এইগুলো না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে কোনটা থেকে কীভাবে কী হলো। তখন কি করতে হবে জানো, তখন তোমাদের ওই ফেসবুক পেজে ইনবক্স করবে, কমেন্ট করবে, তারপরে হচ্ছে ইউটিউবে এসে তোমার ভিডিওর কমেন্ট করবে, কিন্তু ক্লাসটা করবে না। এটা হচ্ছে তোমাদের সমস্যা, অনেকেরই সমস্যা, মারাত্মক সমস্যা, বুঝছো? 6 54 18 9 দেখো আমাদের এখানে একটু লক্ষ্য করতে হবে, এটার মধ্যে আমাদের কি কি মিল পাবো আমাদের একটু দেখতে হবে। ক্লুটা একটু দেখি। 2-এর সাথে 3 গুণ করলে 2-এর সাথে 3 গুণ করলে 6, 3-এর সাথে 6-এর সাথে 3 গুণ করলে আসতেছে 18, 18-এর সাথে 3 গুণ করলে আসতেছে 54। বুঝছো? বুঝো নাই? তাহলে এখানে কত দিলে তার সাথে 3 গুণ করলে আমাদের 9 আসবে? অবশ্যই এখানে 3 থাকতে হবে। 3 থাকলে 3-এর সাথে 3 গুণ করলে আমাদের 9 আসবে, 9-এর সাথে আবার 3 গুণ করলে 27 আসবে, 27-এর সাথে 3 গুণ করলে 81 আসবে। বুঝছো বিষয়টা? এটা তোমাদের মিডিয়াম পার্ট। এবার একটু হার্ড টাইপের আমরা দেখি। হার্ড টাইপ, একটু হার্ড। সামনে রমজান মাস, তোমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষাও শেষ হবে, রমজান মাসও শুরু হবে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এরপরে কিন্তু আর সময় পাবে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য। সো এখন যারা পড়তেছো ভালোভাবে তাদেরই সম্ভাবনা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও যে অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে একটু ভালো তোমার পারদর্শিতা দেখাতে। এখানে আমাদের 1 3 3 9, আচ্ছা আমাদের এইখানে এটা নেই, সো সম্পূর্ণটা 3, এখানেও 3 9 27। এটা সলভ করো তো, পারো কিনা এটা সলভ করো। অ্যান্সারটা আমি বলবো না, অ্যান্সারটা তোমরা মনে করো রিটেনে আসছে, তোমাদের কোনো এমসিকিউ হবে না। এটা একটু সলভ করো, দেখো পারো কি না। এখানে দেখো আমরা একটু দেখি, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, 7-এর মতো দেখা যাচ্ছে, সাপের মতো মনে হচ্ছে যে সাপ ফনা ধরে আছে। একের সাথে 3 গুণ করলে 3, 3-এর সাথে 3 গুণ করলে, এই যে 3-এর সাথে 3 গুণ করলে হবে হচ্ছে 9, 9-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 27, 27-এর সাথে 3 গুণ করলে কি হবে? 81। বুঝছো? এটা তোমরা প্রথমে হয়তো দেখেই ধরতে পারবে না, কিন্তু বুঝতে হবে ভাইয়া, বুঝতে হবে, পৃথিবীটা গোল ভাইয়া। আচ্ছা, এরপরে আমি এগুলোতে বেশি সময় নিচ্ছি না, আরও কিছু ইয়ে রয়েছে।
আমি এইবার যাচ্ছি তোমাদের নাম্বার পাজল। সংখ্যাগত ধাঁধা, কিছু ধাঁধা রয়েছে, সেই ধাঁধাগুলো আমি দেখি। তোমাদের সিম্বল সাবস্টিটিউশন কিছু ধাঁধা রয়েছে, সেই ধাঁধাগুলো তোমাদের একটু ধরবো, দেখি পারো কিনা। 200 নাম্বার পাজল, নাম্বার পাজল তোমাদের একটু ধাঁধা ধরবো, দেখি পারো কিনা। দেখো দেখো এটা হচ্ছে নাম্বার পাজল। নাম্বার পাজল পেজটা আমার হাতে ছিঁড়ে চলে আসছে, তো কি করব, তোমাদের প্রয়োজনার্থে এটাই করতে হচ্ছে। দেখো বলা হচ্ছে যে এখানে দেওয়া রয়েছে 2 × 3 = 8, 812, 4 × 5 = হচ্ছে 1620, 6 × 7 = কত, বের করো। এটা সলিউশন কি তোমরা একটু বের করো। 2 এর সাথে 3 গুণ করলে এটা হচ্ছে, 4 এর সাথে 5 গুণ করলে এটা হচ্ছে, 6 এর সাথে 7 গুণ করলে এটা কত হবে তোমরা বের করো। দেখো প্রথমে আমরা একটু দেখব যে এই যে 2 এর সাথে 3 গুণ করলে এটা হওয়ার কথা না, তার মানে আমাদের এখানে একটু খেলা আছে। খেলাটা কি, এই যে অংশটা আলাদা করে নেবে, এই অংশটা আলাদা করে নেবে। সো এটা যখন আলাদা করবে তখন বুঝতে পারবে যে আসল খেলাটা। 2 এর সাথে 4 গুণ করলে হচ্ছে কত, 8। 3 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 12, ঠিক আছে। 4 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 16, 5 এর সাথে 4 গুণ করলে হবে 20, 6 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4 × 6 = 24, 7 এর সাথে 4 গুণ করলে হবে 4 × 7 = 28, 2428 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের এই যে নাম্বার পাজল, সেটার একটা নমুনা। নাম্বার পাজল আরেকটি প্রশ্ন রয়েছে, আমরা একটু দেখি। 2-3টা করে প্রশ্ন তোমাদের দিচ্ছি, আশা করব। দেখো পরীক্ষার আমি কখনো বুঝতেই পারি নাই যে ডি ইউনিটের যে প্রশ্নগুলো আসবে সেখানে আমার প্রশ্নটা হুবহু এখানে চলে আসবে। এটা মানুষ, তোমরা অনেকেই আর্টিস্ট না, তোমরা অনেকেই এইভাবে মানুষ আর্ট করো। আচ্ছা যাই হোক, দেখো 6, 21, 27, 3, 5, 2, 30, 33, হোয়াট, কি হবে? হোয়াট দ্য হ্যাক, হোয়াট ইজ দ্য কারেক্ট নাম্বার অফ দ্য অ্যান্সার? কি হবে সঠিক উত্তরটি খুঁজে বের করো। আমি একটু ক্লু খোঁজার চেষ্টা করি, একটু ভাবতে হবে। হ্যাঁ, একুশ আর 6, এই তো পেয়েছি তো। 21 আর 6 যোগ করলে কি হবে? 27। 3 আর 2 যোগ করলে 5। 33 আর 30 যোগ করলে কত? 63। সঠিক অ্যান্সার 63।
বুঝছো? আরেকটা রয়েছে, আমরা দেই সব থেকে বাজে কাজ হচ্ছে এই যে বোর্ড মোছা, ভালোই লাগে না। বলো। ও আমি তো নাম্বারই দিইনি, দেখো 14, 13, 2, 4, এখানে স্টার 7। কোনটা হবে ভাইয়া? পৃথিবীটা যেমন গোল, মাঝখানেও কিন্তু একটা আমি করে দিলাম গোল। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। তোমরা সলভ করো, একটু সলভ করো। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি জাস্ট তোমাদের এইসব দাবি দেওয়া আবদার সলভ করতে। এটা আর করাবো না, নতুন একটা টপিকে চলে যাব। তোমরা এটা একটু সলভ করো। দেখো এইখানে বলা হয়েছে 2, 4, 7, 14। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। দেখো আমি কিন্তু উত্তরটা কিন্তু পেয়ে গেলাম। এখানে আমি যদি 2 দেই তাহলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 13 দুগুণে, এত ভাবার সময় আছে 26। এই তো দেখো আমি বলছি না, গাণিতিক বুদ্ধিমত্তা হচ্ছে তোমার ওই যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেই রকম, যে জাস্ট তুমি যদি জানো তাহলে কোনো চিন্তাই করতে হবে না, জাস্ট সঠিক অ্যান্সার তোমার চোখের সামনে তোমার এমনি চলে আসবে। এটা কোনো রকেট সায়েন্স জানতে হয় না এটা জানতে গেলে, ঠিক আছে? গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্নগুলো এমনই, এগুলোর জন্য অনেক ইয়ে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। সিম্বল সাবস্টিটিউশন, সিম্বল সাবস্টিটিউশন, সিম্বল সাবস্টিটিউশন তোমাদের একটু টাচ করাই। সিম্বল সাবস্টিটিউশন, সিম্বল সাবস্টিটিউশন, এটার উচ্চারণেও ঝামেলা, কি করব বলো, কোন দিকে যাব? অকেজো অপদার্থ একটা ছেলে আমি। সিম্বল সাবস্টিটিউশন, ঠিক আছে? এটার সঠিক ইয়ে হচ্ছে, দেখো সিম্বল সাবস্টিটিউশন, এটার বিষয়টা হচ্ছে তোমার গাণিতিক যেই চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। চিহ্নগুলো পরিবর্তন কেমন আমি বলছি, যদি যোগ ইকুয়াল বিয়োগ হয়, ভাগ ইকুয়াল গুণন হয়, বিয়োগ ইকুয়াল যোগ হয়, তাহলে 500 যোগ 50 ভাগ 3 - 5 ইকুয়াল কত? এটা সঠিক অ্যান্সারটা তোমরা বের করো। জাস্ট এই যে নাম্বারগুলো পরিবর্তন করবে, তারপরে তোমরা ইয়ে করবে, সরলীকরণের মাধ্যমে এটা সলভ করে। ওই যে বদমাস বলা হয়েছিল না, বদমাস তো হয়তো তোমাদের মনেই আছে। দেখো এখানে বলছে 500 যোগ চিহ্ন, যোগের জায়গায় বিয়োগ, তারপরে হচ্ছে 50, তারপরে ভাগের জায়গায় গুণন, তারপরে 3, বিয়োগের জায়গায় যোগ 5, এটা ইকুয়াল কত হবে তোমরা একটু বের করো। অবশ্যই প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমার গুণের কাজটা, যোগ বিয়োগ থাকলে গুণের কাজটা আগে করে নিবা, মানে কাজী পাত্রী অথবা পাত্র থাকলে বিয়ের কাজটা আগে করে নিবা। 50 আর 3 গুণ করলে হচ্ছে 150 যোগ 5। এখন সহজ জিনিস, 500 থেকে 150 বিয়োগ করলে 350, তাই তো? 350 যোগ 5। আমি অঙ্কে অনেক দুর্বল ছিলাম, বুঝছো? একদিন কি করছে, এটাকে সলভ করি। একদিন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে এটা হচ্ছে 350, বাজারে যাওয়ার পরে কি হলো, আমি কি কিনলাম, চিনি মনে হয় কিনছিলাম। চিনি কেনার পরে আমার
হলো 350 টাকার মতো আমি বাজার সদাই করেছি। 350 টাকা। এখন আমি পাবো হচ্ছে আরও 150 টাকা। এখন সেইখানে আমাকে দেওয়া হয়েছে 50 টাকা। আমি এটা নিয়ে বাসায় চলে গেছি। এখন তারপরে যখন আমি টাকা হিসাব করলাম তখন দেখছি যে টাকা 100 টাকা শর্ট। কেমনে কি? পরে আর এটার আর হদিস পাই নাই, এই টাকার আর কোনো খোঁজ পাই নাই। টাকা কই গেল। পরে অনেক দিন পরে মনে পড়ছে যে ওইখানে 350, তারপর 500 মিলাইতে গেলে অবশ্যই, আমি কিন্তু সেখানে 500 টাকার নোট দিয়েছিলাম। 500 টাকা মিলাইতে গেলে আমাকে অবশ্যই 150 টাকা থাকতে হবে, কিন্তু আমাকে দিয়েছিল 50 টাকা আর 100 টাকা ফুরুত। দেখো, আমরা কিন্তু অনেকগুলো টপিক শিখে ফেলেছি। এখন দেখবো হচ্ছে ক্লক। ওই যে ক্লকের অঙ্কটা, যেটা আমি সেদিন তোমাদের সলভ করানোর সময় আমি করতে পারিনি। ক্লকের অঙ্ক, কক না কিন্তু ক্লক, ঠিক আছে। একটি ঘড়ি প্রতিদিন, আমি শর্টকাট লিখছি, প্রতিদিন 10 মিনিট করে সময় হারায়। তার সঠিক সময়ে আসতে গেলে, সময় পেতে হলে কতদিন সময় লাগবে? প্রতিদিন 10 মিনিট করে সময় হারালে একটি ঘড়ি, এখানে মনে করো একটা দেয়াল ঘড়ি আছে, এইখানে আমার এইখানে দেয়াল ঘড়ি রয়েছে। দেয়াল ঘড়ির প্রত্যেক দিন 10 মিনিট করে সময় হারায়। তো এই ঘড়িটা কতদিন পরে সঠিক সময় দিবে? একদিনে 10 মিনিট করে সময় হারালো, একদিন সময় হারালো 10 মিনিট, এখান থেকে এইখানে, ঘড়িটা এখানে। আচ্ছা, এইগুলো না করে আমরা দেখো, একটি ঘড়ি সঠিক সময় দিতে গেলে তার অবশ্যই পুরো সার্কেলটা ঘুরতে হবে, 12 ঘন্টা ঘুরতে হবে, সরি 12টা তোমার স্টেপ তোমাকে ঘুরতে হবে, 12টা ঘন্টা ঘুরতে হবে। এখন 12 ঘন্টা ঘুরতে গেলে দেখো তো, এখানে আমি একটু ঐকিক নিয়মের মধ্য দিয়ে চলে যাই। 10 মিনিট করে প্রত্যেক দিন সময় হারালে দেখো 6 দিন পরে তার সময় লাগবে। দেখো, আজকে এইখানে ঘড়ির কাঁটাটা রয়েছে, একদিন একদিনে, প্রতিদিন, এখানে বলছে প্রতিদিনে 10 মিনিট করে সময় হারালো, প্রতিদিনে 10 মিনিট করে সময় হারালো। প্রথম দিন সময় হারিয়ে এই যে এইখানে আসলো, দ্বিতীয় দিন সময় হারিয়ে এইখানে আসলো, তৃতীয় দিন এইখানে, চতুর্থ দিন এইখানে, পঞ্চম দিন এইখানে, ষষ্ঠ দিন এইখানে। তাহলে 1 ঘন্টা 12 ঘন্টা সময় হারাতে হবে যদি সঠিক সময় পেতে চায়, ঠিক আছে না? যে 12 ঘন্টা সময়, 12 বার ঘুরতে হবে, 12টা ঘন্টা হারাতে হবে যদি সঠিক সময় পেতে চায়। 12 ঘন্টা হারাতে হবে, 12 ঘন্টা হিসাব করো। আমরা দুইভাবে এটা করতে পারি। প্রথমে আমরা চিত্রের মাধ্যমে এইভাবে আমরা যদি বুঝতে পারি তাহলে সঠিক, খুব সহজে আমরা বুঝতে পারবো। প্রথমে 10 মিনিট হারালো, 10 মিনিট করে 6 দিন সময় লাগলো। 6 দিন সময় লাগলো কি 1 ঘন্টা হারাতে, অথবা 1 ঘন্টা হারাতে সময় লাগে, 1 ঘন্টা হারাতে সময় লাগে 6 দিন। 1 ঘন্টা হারাতে সময় লাগে 6 দিন। অতএব 12 ঘন্টা হারাতে সময় লাগবে 6 গুণন 12, 72 দিন। 72 দিন সময় চলে যাবে, অর্থাৎ 2 মাস। 2 মাস কত দিনে হয়? 61 দিন, 60 দিন। ফেব্রুয়ারি থাকলে 58 দিন অথবা 59 দিন। 72 দিন সময় লাগে, 2 মাসের উপরে সময় লাগবে যদি একটা ঘড়ি 10 মিনিট করে হারায়, এবং সেটা পেতে গেলে, সঠিক সময় পেতে গেলে অবশ্যই তাকে কি করতে হবে? অবশ্যই তাকে 72 দিন অপেক্ষা করতে হবে।
ঠিক আছে, আমরা এখানে 12 লিখলাম কিসের জন্য? 12 তো এই প্রশ্নের মধ্যে 12 নেই, তাহলে 12 লিখলাম কেন? 12 লিখলাম এই জন্য যে 12টা ঘন্টা তাকে হারাতে হবে। একবার আমি যদি পিছনে পড়ে যাই, আমাকে সামনে তো আর আগাতে পারবো না, ঘড়ির কাঁটা তো আর স্পিড বেশি দিয়ে সামনে আগাতে পারবে না, অবশ্যই তাকে আস্তে আস্তে পিছাতে হবে, পিছিয়ে তাকে 12 ঘন্টা সময় হারাতে হবে, যার মধ্য দিয়ে কিন্তু সঠিক সময় পেতে হলে তাকে কি করতে হবে? তাকে কত দিন সময় লাগবে? 72 দিন সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ক্লকের বিষয়টা গেল। ক্লকটা তোমরা এইভাবে হিসেব করবে। এই প্রশ্নগুলো আসে, ক্লকের প্রশ্ন দুই ধরনের আসে। আরেকটা হচ্ছে এরকম প্রশ্ন আসে, দেখো আমি দেখাই, সূত্র, জাস্ট একটা ছোট্ট একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা তুমি জানলেই সলভ করতে পারবে। 261 পৃষ্ঠায়, যাদের কাছে বই আছে তারা 261 পৃষ্ঠা বের করো। সূত্রটা হচ্ছে এটা, এগারো গুণন দেখো এখানে আমি প্রথমে একটা অঙ্ক করাই তোমাদের। 11 গুণন মিনিট বিয়োগ 60 গুণন ঘন্টা ভাগ 2। দেখো এটা হচ্ছে সূত্র, মেইন সূত্র হচ্ছে এটা। তোমরা এখানে আমি লিখলাম ঘড়িতে বাজে 4টা 30, ঘড়িতে বাজে কত? 4টা 30। এখন এই ঘড়ির মিনিট এবং ঘন্টার কাটার মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের পরিমাণ কত? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 4টা 30 যদি বাজে, এইখানে এই বরাবর হচ্ছে আমার ঘন্টার কাটা, 30 যদি বাজে এই বরাবর আমার মিনিটের কাটা। সো এই যে ঘন্টা এবং মিনিটের কাটা, এদের মধ্যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার মান কত তোমরা বের করতে পারো কিনা দেখো। সূত্র আমি দিয়ে দিয়েছি, এই সূত্র অনুসারে তোমরা বের করো, দেখো পারো কিনা। আমি এর আগে বলেছি যে তোমাদের এটা হচ্ছে লাইভ ক্লাসের মতো। লাইভ ক্লাস যখন আমি নিয়েছি তখন এইভাবে ক্লাসের মধ্যে হাঁটাহাঁটি করেছি, ঢং করেছি, মহড়া করেছি, ঠিক আছে, তোমাদের পড়িয়েছি, হাস্যরস করেছি, এখনও করছি। দেখো এই সময়টা তোমাদের অ্যাডমিশনের যেই সময়টা তোমরা পার করছো, সময়টা আমরা পার করেছি এক সময়, এবং আমরা দেখেছি যে এই অ্যাডমিশনের সময়টা কতটুকু মানে হার্ড একটা সময়। এই সময়টা পার করতে গেলে তোমাকে অবশ্যই তোমার শারীরিক, তোমার যে কাঠামো সেটা ঠিক থাকতে হবে, এবং দেখবা অনেক সময় এই তোমার শারীরিক যে বিষয়াদি আছে এই লস হয়ে যায়, অনেক চিকন হয়ে যাবে, টেনশন, ঢাকা ভার্সিটিতে আমার হয় কিনা ভাইয়া, জগন্নাথ হবে কিনা, জাহাঙ্গীরনগর হবে কিনা, রাজশাহীতে হবে কিনা, একটা পাবলিকে অন্ততপক্ষে চান্স পাবো কিনা, 7 কলেজে চান্স পাবো কিনা, যে এই বিষয়গুলো অনেক টেনশনের। সাথে হচ্ছে তোমার অর্থনৈতিক বিষয় দিয়ে আছে, বাংলাদেশ তো আর খুব বেশি ধনিক কান্ট্রি না যে আমাদের চাইলেই আমরা টাকা পেয়ে যাচ্ছি বা এরকম কিছু, আমাদের সেটা ম্যানেজ করতে হয়, আমাদের সেটা কোচিং যারা করে তারা কোচিংয়ে করে, যারা কোচিং না করে তারাও টেনশনে থাকে। যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে ওভারঅল এই সময়টা অনেক বেশি চাপের, অনেক বেশি তোমার টেনশন করতে হয়। সো এই সময়টার মধ্যে তোমরা যত পারো টেনশন লস করবে, যত পারো টেনশন কমাবে, ঠিক আছে। তো সবশেষে দিন শেষে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। কথা আছে যে সুস্থ দেহে সুন্দর মনকে ভালো রাখতে গেলে তোমার দেহটা ভালো রাখতে হবে, তাহলেই মন ভালো থাকবে। দেখো এই যে সূত্রটা, এটাকে মেনে তোমাকে সলভ করতে হবে। তোমরা যারা সলভ করেছো তারা কমেন্টে লিখে ফেলবে অবশ্যই। আর এই ধাঁচের যে প্রশ্নগুলো রয়েছে সব প্র্যাকটিস আমি ফেসবুক পেজে পোস্ট করব, তোমরা প্রত্যেকটাই দেখে নেবে, নয়তো আমি তোমাদের দেখে নেব,
ঠিক আছে, নয়তো আমি তোমাদের দেখে নেব যে থাম্বনেইলের মধ্যে দেখবে যে ড্রাগনের ছবি রয়েছে, ড্রাগন দিয়ে তোমাদের হামলা করব। এখন যদি আমার এই ইউটিউব ভিডিওর মধ্যে ইউটিউব কমিউনিটি যদি গাইডলাইন দেয়, আমি কি করব বলো তো? আমি যে তোমাদের হামলার বিষয়টা বললাম, সেটা যদি ইউটিউব গাইডলাইন আমাকে দিয়ে দেয়, এখন আমি কী করব বলো? তোমাদের এই ক্লাসটা তো নষ্ট হয়ে যাবে। দেখো, এই যে এইখানে আমাদের ঘন্টা এবং মিনিটের কাঠার মধ্যে যেই এটা তৈরি হবে, সেটা আমরা এটার মাধ্যমে সলভ করব। দেখো, এইখানে আমরা মিনিটের এইখানে 30 দিচ্ছি, 30, ঘন্টার এখানে 4 দিচ্ছি, ঘন্টার এখানে 4, কত আসবে? 3 11 33, তারপরে হচ্ছে 33, অর্থাৎ 330, বিয়োগ 4 6, কিন্তু 60 হওয়ার কথা, 60। আচ্ছা, 4 6 24, 240 ভাগ 2, 33 থেকে 40 বিয়োগ করলে কত হবে দেখো তো? 90 হবে। 90 ভাগ 2 আসতেছে 45, 45 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি, এখানে কোণ উৎপন্ন হবে 45 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে তোমরা সলভ করবে, খুব সহজেই সলভ করা যায়, খুব সহজেই সলভ করা যায় এই প্রশ্নগুলো। তোমরা খুব তোমরা খুব ভালোভাবে এটা সলভ করতে পারবে। আরেকটা হচ্ছে ওই যে ডি ইউনিটে যে প্রশ্নটা এসেছিল, সেটা হচ্ছে তোমার ডি ইউনিটে এমন এমন প্রশ্ন আসে রে ভাই, মাথা নষ্ট। যে প্রশ্নটা আসছে, আমি এটা খুব কঠিন একটা প্রশ্ন, সে কঠিন বলতে কঠিন না, এটা হচ্ছে একটু মানে একই ধাঁচের ভিন্ন। দিক নির্ণয়, দিক নির্ণয়, দিক বা দূরত্ব নির্ণয়। আমি জাস্ট তোমাদের দিক নির্ণয়টা করেছিলাম, দূরত্ব নির্ণয় একই পার্টের মধ্যে, একই টপিকের মধ্যে, কিন্তু সেটা করা হয় নাই। দেখো, একটি ছেলে সকালে সূর্যের দিকে হাঁটতে শুরু করলো। একটি ছেলে সকালে সূর্যের দিকে হাঁটতে শুরু করলো, তারপরে 3 বার বাম দিকে ঘুরলো, আবার কি করলো? একবার ডান দিকে ঘুরলো, তারপর আবার 4 বার বাম দিকে ঘুরলো। এখন ছেলেটা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এগুলো হচ্ছে তোমার কথার মারপ্যাচ, কথার মারপ্যাচের মধ্য দিয়ে এইসব অঙ্ক তোমার করতে হবে। আশা করব যে আজকে আর কোনো টপিক তোমাদের পড়াবো না, এটাই তোমাদের লাস্ট টপিক। তোমরা আর যে বাকিগুলো টপিক রয়েছে, বাকি টপিকগুলোর সবগুলো তোমাদের আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ফেসবুক পেজে। আজকে এখানেই গাণিতিক বুদ্ধিমত্তার শেষ করব, এবং আমি যে সাজেশন দিব তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার, সেগুলো তোমরা ক্লাস আকারেও পাবে। আমার যে প্লে লিস্ট রয়েছে, আমার ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট কোথায় গেলে তোমরা অনেকে নতুন নতুন ইউটিউব চালানো শিখছো, অনেকেই রয়েছে প্লে লিস্ট কোনটা জানো না, তোমরা ইউটিউব চ্যানেলে যাবে, যাওয়ার পরে এখানে ভিডিও, শর্ট, পোস্ট, তারপরে প্লে লিস্ট রয়েছে বা অথবা কমিউনিটি রয়েছে। ওইখানে প্লে লিস্ট নামের যে অপশনটা রয়েছে, সেখানে গেলে উপরে দেখবে অনেকগুলো প্লে লিস্ট রয়েছে, এর মধ্যে একাধিক ভিডিও রয়েছে। সেখানে গেলে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার একটা প্লে লিস্ট পাবে, ওর মধ্যে যা যা আছে সব কিন্তু আমি পড়িয়েছি। ঠিক আছে,
দেখো এটা আমরা একটু সলভ করি। একটি ছেলে সকালে সূর্যের দিকে হাঁটতে শুরু করলো, সূর্যের দিকে হাঁটতে শুরু করলো আবার সকালে, অর্থাৎ সকালে যদি সূর্যের দিকে হাঁটতে শুরু করে অবশ্যই সে পূর্ব দিক মুখ করে দাঁড়িয়ে আছে, পূর্ব দিক মুখ করে হাঁটছে। এটা আমাদের ধরলাম এটা পূর্ব, এটা পশ্চিম, এটা দক্ষিণ, এটা উত্তর। পূর্ব দিকে হাঁটলো, ঠিক আছে, হাঁটতে শুরু করলো, 3 বার বাম দিকে ঘুরলো, এখান থেকে 3 বার বাম দিকে ঘুরলো, এখান থেকে একবার বাম দিকে ঘুরলো উত্তরে অর্থাৎ এটাতে, আরেকবার বাম দিকে ঘুরলো পশ্চিমে, এটা পশ্চিম, উত্তর, এটা পূর্ব বা পূব, দক্ষিণ। 3 বার বাম দিকে ঘুরলো অর্থাৎ এটা থেকে এটা, তারপরে এটা থেকে এটা, এটা থেকে এটা, 3 বার ঘুরলো। এখন আসে কোন দিকে ঘুরে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে আবার একবার ডান দিকে ঘুরলো পশ্চিম দিকে, একবার ডান দিকে ঘুরলো পশ্চিম দিকে, তারপরে আবার 4 বার বাম দিকে ঘুরলো, 4 বার বাম দিকে ঘুরেছে, 1 2 3 4। এখন ছেলেটা কোন দিকে দাঁড়িয়ে আছে? পশ্চিম দিকে। এখন ছেলেটা কোন দিকে দাঁড়িয়ে আছে? কোন দিক মুখ করে? পশ্চিম দিকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। দেখো ওইখানে আরও একটা প্রশ্ন এরকম আসে, ডি ইউনিটে যে প্রশ্নটা এসেছে, আমি কিন্তু তোমাদের এই ধরনের এই ধাঁচের প্রশ্ন করেছিলাম, প্রশ্ন তোমাদের আমি পড়িয়েছিলাম এই টপিকটা, কিন্তু এসেছিল এরকম প্রশ্ন যে কলিম তিন কিলোমিটার হাঁটলো, তারপরে বাম দিকে 4 কিলোমিটার গেল, তারপরে আবার বাম দিকে 3 কিলোমিটার হাঁটলো। আগের জায়গা থেকে তার বর্তমান দূরত্ব কত? আগের জায়গা থেকে তার বর্তমান দূরত্ব কত? এটা তোমরা সলভ করো, ভিডিওটা পজ করে সলভ করো। দেখো আমি সলভ করে দিচ্ছি। কলিম 3 কিলোমিটার হাঁটলো, 3 কিলোমিটার হাঁটলো, এখান থেকে 3 কিলোমিটার, 3, বাম দিকে 4 কিলোমিটার গেল, বাম দিকে 4 কিলোমিটার গেল, এই যে বাম দিকে 4 কিলোমিটার আসলো, আবার বাম দিকে 3 কিলোমিটার গেল, বাম দিকে 3 কিলোমিটার আসলো। আগের জায়গা থেকে বর্তমান জায়গার দূরত্ব কত? আগের জায়গা মানে এই যে শুরুর জায়গা থেকে তার বর্তমান জায়গার দূরত্বটা কত? দেখো তো এখানে একটা আয়তাকার তৈরি হয়েছে না, যে আগের জায়গা থেকে বর্তমান জায়গা হচ্ছে যেটা আয়তাকার, একটা আয়তাকার ক্ষেত্র তৈরি হয়েছে না। আয়তাকার ক্ষেত্রে কি জানো যে দৈর্ঘ্য এবং প্রস্থ একই হবে, দৈর্ঘ্য যতটা হবে আরেক পাশের দৈর্ঘ্য ততটা হবে, প্রস্থ যতটুকু হবে আরেক পাশের প্রস্থ ততটুকু হবে। চতুর্ভুজের ক্ষেত্রে তাই হয়। এই যে এটা এই 4 নম্বর প্রশ্নটা এরকম হয়ে থাকে, ঠিক আছে, সরি এখানে অ্যান্সার হবে 4 এবং এই প্রশ্নটা এরকম হয়ে থাকে। সো এই হচ্ছে তোমাদের আজকের এই গাণিতিক বুদ্ধিমত্তার ড্রাগনথন ক্লাস। আশা করব যে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো এই ক্লাস থেকে। যারা আমার 17টি ক্লাস করতে পারোনি, তোমাদের জন্য 1 বালতি কেয়া কসমেটিক্সের সৌজন্য থেকে 1 বালতি সমপরিমাণ বেদনা। আর তোমরা যারা ক্লাসগুলো করেছো, আশা করব যে তোমরা এই 24 মার্ক হাতের মুঠোই রাখতে পারবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আশা করব যে গাণিতিক বুদ্ধিমত্তার সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সি ইউনিটের ঝাঁঝালো পরীক্ষা হবে তোমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তার। ঝাঁঝালো কেমন? এই যে ড্রাগনের ছবি দিয়েছি না, ড্রাগন যেরকমভাবে ধরে খেয়ে ফেলে, তোমরাও গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্ন পাওয়ার সাথে সাথে ধরে খেয়ে ফেলবে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তোমরা যারা এতক্ষণ থেকে ধৈর্য ধরে আমার সাথে আছো, আমিও তোমাদের জন্য দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে। জানি না পরে আমার কি অবস্থা হবে, যাই হোক। তো
আশা করব তোমাদের একটু হলেও উপকারে এসেছে এই ক্লাসটি। আমার কষ্টের দিকে, আমার প্লাইট, আমার দুর্দশা, আমার তোমাদের জন্য যা কষ্ট করছি, পরিশ্রম করছি, এদিকে তাকিয়ে হলেও ফেসবুকে একটা ফলো করে আসবে এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে শেয়ার করবে। তোমার যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে শেয়ার করবে, যাতে আমি অনুপ্রাণিত হই। আমার যদি অনুপ্রেরণা আসে, তোমাদের জন্য আরও বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে হবে কি? এর মধ্যে হবে তোমরা উপকৃত হবে, আমিও উপকৃত হব, ঠিক আছে? আর প্রত্যেকেই যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্ট করবে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো মিস্টেক হয়ে থাকে, অবশ্যই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আর ইউটিউব যদি আমাকে গাইডলাইন দিয়ে দেয়, শেষ, আমি জীবনেও আর উঠতে পারবো না। যাই হোক, তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর ভর্তি পরীক্ষার দিন তোমাদের সাথে দেখা হবে। এই ভিডিওর পরে আবার ইংরেজির জন্য তোমাদের সাজেশন, ইংরেজির জন্য ম্যারাথন, ঘোরাথন, ড্রাগনথন, হরিণথন ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।